ওই গুণধর আসলো সকালবেলায় আমাকে একটু নাস্তা খাওয়ার আগে ও তাদের যে ইন্টারোগেশন সেল আর কি যেটা আছে ওখানে নেওয়া হলো। আর এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশনার, ওকে তুলে একটা বসালো। গুণধর সামনে টেবিল দেখতে আসে, নেওয়ার সময় আমার চোখ টোক আবার বেরিয়ে দেয়, কালো কাপড় দিয়ে বেরিয়ে দেয় প্রথমে একটা, তারপরে টুপিটা আবার পরিয়ে দেয় আবার দেয়, যেন কনফার্ম হয় যে আমি যেন না, আমি যেন দেখছি না এরকম। তারা আমাকে সব ঠিকঠাক আমি যেন কনফার্ম থাকে, বাইরে কিছু দেখতে দেয় না, যা কারা আছে তাদেরকেও দেখতে দেয় না। ওখানে যাওয়ার পর গুণধর আমাকে বলল যে কেমন আছো? আমি বললাম হ্যাঁ ভালো। ভালো বলতে কি আছি বললাম, ভালো বলি নাই। তো সে আমাকে জিজ্ঞাসা করলো আমি ঢাকায় কাকে কাকে চিনি, বিশেষ করে রাইটার্স, অ্যাক্টিভিস্ট, যারা বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক যারা আছেন তাদের কার সাথে আমার পরিচয় ওটা বসে আছে, তাদের সবার নাম বললাম। তো সে আমাকে বলল ঠিক আছে, তাহলে তুমি তাদের নাম সহ তোমার একটা শর্ট বায়োগ্রাফি লিখে দিবে। তারপর ওরা আমাকে নিয়ে গেল আবার রুমে যেখানে আমাকে রাখা ছিল সেখানে। তারপর আমাকে একটা কাগজ দিল, সাদা কাগজ, মানে পর্যাপ্ত সাদা কাগজ দিয়েছি, আর একটা কলম দিল। আমি লিখে জমা দিলাম সব কিছু। আমার একটা ফোন নাম্বার দিতে বললো, যার রিলেটিভস বা আমার ফ্যামিলির ফোন নাম্বার নিয়ে দিলাম। তারা নিয়ে নিল। গুণধর আবার আসলো সেদিন বিকালবেলায়, সন্ধ্যার সময়। তারপর সে নিয়ে, ওরা তো ইন্টারোগেশন বলে না, বলে গল্প। আমরা গল্প করতে আসলাম, কেমন আছো? বা আছি। বললাম আপনি কেমন আছেন? আমিও বলি। সে বলে আলহামদুলিল্লাহ, ওইরকম করে বলে। তো আমি সব তার বারবার সেই কথা বলে, আমি যখন তাকে কেমন আছেন বলি, সে বলে আলহামদুলিল্লাহ। তারপর আমি চিন্তা করলাম এই লোকটা আমাকে তার নাম দিয়েছে গুণধর। গুণধর তো আর কোনো মুসলমানের নাম না। এখন তো আমি যখন বলি যে কেমন আছো, আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, তো এই লোকটা তো প্রতারক। তাহলে সে আমাকে ভুল নাম দিয়েছে। কোনো গুণধর তো আর আলহামদুলিল্লাহ বলবে না। তো তাই সে যখন আমাকে বললো আমি গল্প করতে আসলাম, গল্প করব, একাই আসলো। আর তার সাথে হয়তো বা থাকে কেউ, কোনো শব্দ করে না, একদম চুপচাপ। ওনাকে তো আপনি দেখছেন? না, দেখি নাই। সবসময় চোখ বাঁধা অবস্থায়? সবসময় চোখ বাঁধা অবস্থায়, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, কখনো পেছনে করে হ্যান্ডকাপ লাগিয়ে দেয় এভাবে, কখনো সামনে এভাবে দেয়, কোনো দিন এরকম তারা করে। তো সে গল্পটা শুরু করলো এভাবে। আমার যেভাবে যা আমি লিখে দিলাম তা সে তার সামনে ছিল। ওইটা আমি কি লিখেছি আবার আমাকে আমি যেন আমাকে সেটা রিপিট করতে বললো, মুখে একটা বটলে বললো। সো আমি সব বলে দিলাম। তা সে হয়তো যাচাই করছিল যে আমি কী লিখেছি, এটা ঠিক মতো লিখেছি কি না, বা এটা আমার ধারণা আর কি। আমি বলে দিলাম। তারপরে ওই যাদের নাম দিয়েছিলাম তাও আমি বলে দিলাম, সবার নাম, তাদের খেয়ে কী করে তাও আমি যা জানি লিখে দিয়েছিলাম, তাদের পেশা বা। তারপর সেটা শেষ করে বেশিক্ষণ লাগলাম, প্রায় ঘন্টা কখনো দুই ঘন্টা, আড়াই ঘন্টা, 2-3 ঘন্টা পর্যন্ত থাকে, তারপর চলে যায়। তো সেদিন সে আমাকে ওইসব কটার শেষে আমাকে ওই মামলার ব্যাপারে আবার জিজ্ঞাসা করলো যে তোমার নামে যে মামলা ছিল সেটা জানো কি না? বলি, তারপর বললাম হ্যাঁ আমি জানি। তাহলে তুমি তাকে কেন মারলে? তো আমি বললাম না, আমি তো এই কাজটা করি নাই। যখন ঘটনা ঘটেছিল তখন আমি ঢাকায় ছিলাম, আমি ওই জায়গায় ছিলাম না। ওইটা একটা মিথ্যা মামলা, পলিটিক্যাল মোটিভের মামলা। আমাকে এভাবে ঢোকানো হলো। ওখানে অনেকজন আসামি আছে, তার মধ্যে আমার সিরিয়াল ছিল খুব সম্ভবত 46 অথবা 47। ওই মামলা অনেক বড়। সেখানে যারা আসামি হিসেবে দেখানো হয়েছিল তারা সবাই ওখানকার সার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 4 জন, আর রাঙামাটি সদর উপজেলার আরেকজন চেয়ারম্যান সহ তাদের যে বডির প্রায় অধিকাংশ মেম্বার সেখানকার আসামি দেখানো হলো। আর আমাদের ইউপিডিএফের নেতাদের নাম ছিল, জেএসএসেরও বোধহয় কারো নাম ছিল ওই মামলা। খুনের মামলা ছিল, হ্যাঁ। ওই মামলাটা 2-3-4 দিন পরে মামলাটা হয়েছিল। তো ওই মামলা প্রথমে পুলিশ নিতে চাইছিল না, পরে ডিজিএফআইয়ের চাপে মামলাটা নিতে তারা বাধ্য হয়। পুলিশ আমাদেরকে বলেছিল এই কথা,
কারণ ওরা তো জানে যে যাদের নাম আছে এরা কোনো জড়িত না, বা মামলাটা অন্যদিকে যাবে। তো পুলিশ পরে মামলাটা নিয়েছিল, তাদেরকে আমি বললাম, আমি চ্যালেঞ্জ করছি, আমি বললাম আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, সো এই দিন যেদিন ঘটনা ঘটে সেই দিন আমি কোথায় ছিলাম, কোথায় ছিলাম না, তা এখন বর্তমান যুগে অত্যাধুনিক প্রযুক্তি এখন হাতে মানুষ আবিষ্কার করেছে, তা আপনাদের হাতে থাকবে। সেসব ব্যবহার করে যদি আমার লোকেশন সেখানে আপনারা শনাক্ত করতে পারেন ওই এলাকায়, অথবা ওই জায়গার কাছাকাছি 100 বা 200 কিলোমিটারের মধ্যে যদি আমার লোকেশন শনাক্ত করতে পারেন, তাহলে চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাদের যে কোনো শাস্তি আমি মেনে নেব। আর কিছু বললো না।